প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম আরও একটা ওয়েস্টার্ন গল্প। নাম শেয়ানে শেয়ানে। এখন শুরু করছি শেষ অংশ। বাহুতে গিয়ে বিঁধল তপ্ত সীসা। গরান দিয়ে সরে গেল মর্গান। শোয়া অবস্থায় পরের গুলি করল। উঠে দাঁড়াতে যেতে হুমড়ি খেয়ে পড়ে গেল ও। ডান উরুর ভেতর যেন একটা গরম রড ঢুকে গেছে। ডান দিকে তাকাতে হুঁশ ফিরল। তালপাতার সেপাইকে নিয়ে এতক্ষণ ব্যস্ত থাকায় দরজার পাশের লোকটার কথা ভুলেই গিয়েছিল। দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে সে। ওই অবস্থায় গুলি করেছে। মর্গান আছে বেকায়দা অবস্থায়। পড়ে যাওয়ার সময় নিজের উপর নিয়ন্ত্রণ ছিল না। পিস্তল ধরা হাত চলে গেছে ডান পাশে। লোকটাকে গুলি করতে হলে হাতটা সামনে আনতে হবে। দেখলো ফের গুলি করার চেষ্টা করছে লোকটা। অসহায় বোধ করলো মর্গান। মরিয়া হয়ে উঠল। শরীরের অসহ্য যন্ত্রণা ভুলে গড়ান দিল বাম পাশে। ওর চুলে সিথি কেটে চলে গেল একটা গুলি, আর একটা পাশ দিয়ে। পিস্তল ধরা হাতে যখন লোকটাকে নিশানা করছে দেখলো হ্যাসফ্যাস করছে ওর শিকার। ট্রিগার টানার মতো শক্তিও পাচ্ছে না আর। আর চোখে অ্যাবল ট্যানারি আর তালপাতার সেপাইয়ের দিকে তাকালো মর্গান। নেথর পড়ে আছে ওরা। লোকটার উপর চোখ রেখে উঠে দাঁড়ালো মর্গান। পিস্তল ছেড়ে দিয়েছে সে। যন্ত্রণা ক্লিষ্ট মুখ হা করে বাতাস নিচ্ছে। ডান বুকের ফুটো থেকে রক্ত গড়াচ্ছে। লোকটার দৃষ্টিতে কেবলই ঘৃণা, মৃত্যুর ভয়। বাঁচার আকুতি কিংবা অনুতাপ কোনোটাই নেই। হিসেবে একটা ভুল হয়ে গেল, তাই না কাল্লি? রক্তে ভরা একদলা থুতু মাটিতে ফেলল সে। জাহান্নামে যাও। তুমি তো এ লাইনের লোক নও কাল্লি। ওই সুটকির সাথে ভিড়লে কোন লোভে? আমার স্যাডল ব্যাগের টাকাগুলো, তাই না? বোধহয় জানতে না এখানেই দেখা পেয়ে যাবে। নয়তো ভেবেছ অ্যাবল টেনারি সাথে থাকলে কোনো কাজই কঠিন নয়। মনে আছে কাল্লি? 3টে বছর একসঙ্গে ছিলাম আমরা। সারা পশ্চিম চষে বেরিয়েছি। কাল্লি টেমসের চোখে অসহায় দৃষ্টি ফুটে উঠল এবার। হসলার বলেছে, উপরে আছো তুমি। আমি পাঠিয়েছি ওকে। আমার দুর্ভাগ্য, সবার আগে তোমাকেই গুলি করতে হলো। এসবে না এলেও পারতে কাল্লি। কি যেন বলতে চেষ্টা করলো কাল্লি। রক্ত বেরিয়ে এলো মুখে। অসহ্য যন্ত্রণায় কুঁকড়ে গেল মুখ। তারপর হঠাৎ করেই ক্লান্ত ফ্যাকাশে দেখালো। এখানে আয়রন হক আছে। শেষ করতে পারল না সে। আয়রন হক? শীতল একটা চোট বয়ে গেল মর্গানের মেরুদণ্ড বরাবর। দিশেহারা বোধ করল। ইচ্ছে হলো এখনই ঘোড়া ছোটায় মিশরের দিকে। কদিনের লাগাতার ছোটাছুটি আর মানসিক অস্থিরতায় নিজেকে ক্লান্ত পর্যুদস্ত মনে হচ্ছে। শরীরে একটা আঘাত নিয়ে আয়রন হকের মোকাবেলা করা সহজ হবে না। মরে যাওয়ার আগে ওকে একটা ক্ষত দিয়ে গেছে কাল্লি। উরুর মাংস ভেদ করে চলে গেছে বুলেট। অনবরত রক্তক্ষরণ হচ্ছে। বহু কষ্টে শরীর টেনে নিয়ে কালের কাছে চলে এলো মর্গান। মেঝেয় বসে ছুরি দিয়ে কেটে ফেললো প্যান্টের অংশ। ভাগ্য ভালো, এক খাবলা মাংস তুলে নিয়ে বেরিয়ে গেছে বুলেটটা। ভেতরে থাকলে বের করার ধকল এ মুহূর্তে সহ্য করতে পারত না বোধহয়। প্রচুর পানি দিয়ে ক্ষতটা পরিষ্কার করলো। তারপর গলা থেকে ব্যান্ডানা খুলে পট্টি বাঁধল। এটুকু কাজ করতেই হাঁপিয়ে উঠেছে টের পেল মর্গান। নড়ার ইচ্ছে হলো না। চোখ বুজে পড়ে থাকলো কিছুক্ষণ। সিগারেট রোল করলো। এক লহমায় মনে পড়ে গেল অনেক কিছু। রৌদ্র উজ্জ্বল একটা দুপুরে এখানে উপস্থিত হয়েছিল। ঘটনা চক্রে মেলিসা বটম্যানের সাথে পরিচয়। অসাধারণ সুন্দরী এক মহিলা, যাকে পাওয়ার লোভ মর্গানেরও হয়েছিল। কপট আলফ্রেড টেনিসন, অদৃশ্য কার্টার আর বেপরোয়া কিছু লোক। হন্য হয়ে ওকে খুন করতে চাইছে এরা।
নাকি স্যাডল ব্যাগের টাকাগুলো পেলেই বেশি খুশি হবে? এসবের মধ্যে আয়রন হকের ভূমিকা কি? মিথ্যে বলেনি কার্লি। এ নিয়ে বাজি ধরতে রাজি মর্গান। হারিয়ে যাওয়া আয়রন হকের অস্তিত্ব এখানে কে বহন করছে? কার্টার বা না টেনিসন? পশ্চিমে আয়রন হক একটা অতি পরিচিত নাম। নামটা এত বেশি উচ্চারিত হয়েছে যে লোকটার আসল নামই হারিয়ে গেছে। বহু আগে কলোরাডো, টেক্সাস আর মিসরির আশপাশে শোনা যেত ওর নাম। ডুয়েলে অনেক বিখ্যাত গানম্যানকে ধরাশায়ী করেছে সে। জেফ্রি লোগান, প্যাট সিমন্স, ইয়াট আর্ফ, লো অ্যালেন, এদেরকে হটিয়ে দিয়েই তার পরিচিতি। একসময় বাউন্টি শিকারী হিসেবে খুব নাম করেছিল। ওয়েলস ফার্গোর স্টেজ গার্ডের চাকরি করেছে 2 বছর, কিন্তু ডাকাতিতে সাহায্য করার অজুহাতে চাকরি হারায় সে। তারপর শেষবার অ্যাবিলিতে ক্রাফটার আর ফ্রাগনারদের পারিবারিক যুদ্ধে দেখা যায় তাকে। যুদ্ধ শেষ হওয়ার আগেই লাপাত্তা হয়ে যায় আয়রন হক। অনেকের ধারণা ওই যুদ্ধে মারা পড়েছিল কিংবদন্তির এই বন্দুকবাজ। অসাধারণ ক্ষিপ্রতা, নিখুঁত লক্ষ্যভেদ আর অপরিসীম ধৈর্য, এ 3টি জিনিসের সমন্বয়ের নাম আয়রন হক। তার সম্পর্কে অসংখ্য গল্প চালু ছিল একসময়। আসল লোকটা গায়েব হয়ে যাওয়ায় সেসব গল্প পরে হারিয়ে গেছে। বরাবরই নিজেকে আড়াল করতে চেয়েছে এ গানম্যান, এবং সফলও হয়েছে। 6-7 বছর তার হদিস পায়নি কেউ, এবং সে নিজেও আড়াল থেকে বেরিয়ে আসেনি। এখানে ক্যাসল টাউনে ও স্বমূর্তিতে আবির্ভূত হবে না সে, জানে মর্গান। সব কিছুর পেছনে রয়েছে ওই লোকটাই। খোলস ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য করতে হবে তাকে। বুড়ো হসলারের হন্তদন্ত হয়ে ছুটে আসার শব্দে বাস্তবে ফিরে এলো মর্গান। ওকে দেখে হাঁপ ছেড়ে বাঁচল যেন। খোদার কসম, আমার ধারণাতেও আসেনি তোমাকে জীবিত দেখব। ওরা 3জন। কথা শেষ না করে এগিয়ে এলো সে। পরখ করলো ওর জখম। ডাক্তারের কাছে যাওয়া দরকার। ওঠো, উপরে পৌঁছে দেই তোমাকে, তারপর ডককে নিয়ে আসবো এখানে। বুড়োর সহায়তায় উঠে দাঁড়ালো মর্গান। পেছনের দরজায় পৌঁছে দাও আমাকে, স্যাডলে চাপবো। অধৈর্য স্বরে বলল, কি বলছো? এই অবস্থায় স্যাডলে চাপার ধকল সইবে না তোমার। কথা না শুনলে জোর করে নিয়ে যাব। এখন বোধহয় আমার সাথে শক্তিতে কুলিয়ে উঠতে পারবে না। সহাস্যে হাত বাড়িয়ে দিল সে। বুড়োর কাঁধে ভর করে সিঁড়ির দিকে এগোলো মর্গান। টের পেল আসলেই দুর্বল বোধ করছে। হসলারের সাহায্য ছাড়া বোধহয় 10 কদমও এগোতে পারত না। প্রথম যখন এখানে এসেছিল 5টা মিনিটও ক্যাসল টাউনে থাকার ইচ্ছে ছিল না ওর, কিন্তু অন্তত একটা সপ্তাহ বাধ্য হয়ে থাকতে হয়েছে। কার্লি টেমসের ক্ষত তার সাথে আরও 4 দিন যোগ করলো। নিতান্ত অনিচ্ছায় শুয়ে বসে দিনগুলো কাটিয়ে দিল জেমস মর্গান। একসময় বিরক্ত হয়ে পড়ল। একটা দুশ্চিন্তা আর আশঙ্কা নিয়ে ওভাবে বসে থাকতে ভালো লাগছে না। কাজ ছাড়া অযথা 5টা মিনিটও কখনো কোথাও বসে থাকেনি ও। হাত পা গুটিয়ে বসে থাকার কথাও নয় এখন। যে কোনো মুহূর্তে এখানে উপস্থিত হতে পারে আরেকটা দল, এবং সেক্ষেত্রে এমনই হয়, এক দলের উপর ভরসা রাখে না কেউ। অন্তত জেমস মর্গানের ক্ষেত্রে এটা ঠিক। এক একটা দিন গড়ানোর সাথে সাথে মর্গানের অস্থিরতা কেবল বাড়ছেই। নিজেকে অসহায়ও মনে হচ্ছে। এতদিনে মিশরে পৌঁছে যাওয়ার কথা ওর, তাহলে টেনারি বা তার মতো কেউ নাগাল পেত না। অথচ বোকার মতো জড়িয়ে পড়েছে এখানে, যেখানে বিন্দুমাত্র স্বার্থ নেই ওর, বরং প্রতি মুহূর্তে পৈতৃক প্রাণের ঝুঁকি কেবল বাড়ছে। বারবার ভাগ্যের সহায়তা পাবে না। সবচেয়ে বড় কথা, অস্থির এ পশ্চিমে হাজারো বন্দুকবাজের মধ্যে ওর চেয়ে সেরা লোক নেই। কে বলতে পারে? বন্দুকবাজ সাধারণত বন্দুকের গুলিতেই মরে,
নিজের এ জীবনকে ঘৃণা করে মর্গান, কিন্তু পালানোর বা এড়িয়ে যাওয়ার উপায় জানা নেই ওর। অনেক ঘটনার উপরই কারো হাত থাকে না, এখানে যেমন হয়েছে। ওর সহজাত প্রবৃত্তি মেলিসা বডম্যানকে বকাটে লোকের হাত থেকে উদ্ধার করেছে, তাতেই বিপত্তির শুরু। নইলে যে শান্তিপ্রিয় জীবনের হাতছানি দেখছিল ওর মন, মিশরে গিয়ে হয়তো এতদিনে তার প্রাথমিক কাজ শুরুও করতে পারত। এ ঝামেলাটা অচিরেই শেষ করতে চায় মর্গান। নির্জন পেরির অনন্ত দিগন্ত হাতছানি দিচ্ছে ওকে। রুক্ষ টেইল ধরে ছুটে যেতে চাইছে মন, কিন্তু জেদ আর পরিস্থিতি আটকে রাখছে ওকে। যার কারণে এত কিছু তাকে ছেড়ে দেওয়ার মতো মানুষ জেমস মর্গান নয়। যারা ওকে চেনে জানে ভাঙবে তবু মস্কাবে না ও। একবার যা মনে স্থির করে সেটা করে ছাড়ে। পঞ্চম দিন সকালে নিচে নেমে এলো। কোনো জড়তা নেই, কেবল খানিকটা আড়ষ্ট ভাব। জানে একটু পরেই ঠিক হয়ে যাবে। হসলারের কামরায় চলে এলো। স্টোভে কফির পানি চড়িয়েছিল বুড়ো। পদশব্দেও ফিরে তাকালো না। মর্গান, একটা সিগারেট তৈরি করে দাও তো, আমার তামাক শেষ হয়ে গেছে, অনুরোধ করল সে। কফির বিনিময়ে দেয়া যেতে পারে। একটা চেয়ারে বসে সিগারেট রোল করা শুরু করলো মর্গান। অদ্ভুত ব্যাপার, এখনো তোমার নামই জানা হলো না, অথচ 2 সপ্তাহ তোমার উপর ভূতের মতো চেপে আছি। আমিও কি তোমার নাম জানি? বিষম খেলো মর্গান, তবে দ্রুতই সামলে নিল। না জানলেই ভালো, খানিক ভেবে বলল। নামটা হয়তো ভালো লাগবে না তোমার। তার চেয়ে জেমস মর্গান নামটা কি চলনসই নয়? কাজ চললেই হলো। হ্যাঁ, কাজ অবশ্য কোনো নাম ছাড়াও চলতে পারে। আমার বেলায় ঘটল যেমন। আমার নাম জানো না তুমি? তোমার ব্যাপারে কাউকে জিজ্ঞেস করিনি আমি, তোমার কাছেও জানতে চাইনি। আমিও জানাইনি। কফি পরিবেশন করার সময় বলল হসলার। ঘরের ওপাশ থেকে একটা চেয়ার এনে ওর সামনে বসলো। হাঁপিয়ে উঠেছ? উত্তর না দিয়ে কফিতে চুমুক দিল মর্গান। এখানে কেন পড়ে আছো ঠিক বুঝতে পারছি না। চলে গেলেই বেশি মানাতো তোমাকে, আর এত ঝামেলাও হতো না। যদ্দূর বুঝেছি অনেক দূর থেকে এসেছো তুমি, এবং ওই লিকলিকে লোকটা সহ 3জন তোমার গন্ধ শুকে শুকে এখানে হাজির হয়েছিল। মর্গান, কিসের জন্যে তোমার পিছু লেগেছে ওরা? আর সবাইকে নিজের চাঁদ মুখ দেখানোর জন্যে তুমিও যেন পণ করে বসে আছো, অথচ ভেতরে ভেতরে গন্তব্যে পৌঁছানোর জন্যেও অস্থির। আমার মতোই শত্রুকে কখনো ক্ষমা করে না ওরা, কোনো অবস্থাতেই না। অন্য কারো জন্য অপেক্ষা করছো? তা নয়, আসলে বুঝতে পারছি না ঠিক কে আমাকে কোণঠাসা করতে চাইছে। হতে পারে কার্টার কিংবা টেনিসন, কিন্তু এ পর্যন্ত যত লোক মারা গেছে তাদের কেউই বক্সটির ক্রু নয়, বরং কার্টারের আউটফিটের হওয়ার সম্ভাবনাই বেশি। টেনিসনের সব লোককে চেনো তুমি? বেশিরভাগ। ওদের মধ্যে এমন কেউ আছে যাকে অন্তত গত 1 সপ্তাহ দেখনি? ওরা তো মাত্র একদিন আসে শহরে পে ডেতে। গত শনিবারে ঠিকমতো খেয়াল করিনি। আসতো বলে ঘোরা রাখে না ওরা। বেশিরভাগ ক্রু সেলুনের হিসিং রেল ব্যবহার করে। হতাশ হলো না মর্গান, তেমন কিছু আশাও করেনি। আয়রন হকের নাম শুনেছ বোধহয়। ঘুরিয়ে ফিরিয়ে হকিন্সের কথাই জানতে চাইছো? শুধু হকিন্স, আর কিছু না? উত্তেজিত হয়ে পড়ল মর্গান, নিজের উপর রাগও হচ্ছে। আয়রন হক শুধুমাত্র একটা উপাধি। দীর্ঘতা আর জেদি স্বভাবের জন্য এ নামে খ্যাতি পেয়েছে সে। আগেই বোঝা উচিত ছিল নামটা হকিন্স থেকে এসেছে, অথচ ঘুণাক্ষরেও সম্ভাবনাটা আসেনি ওর মাথায়। দুঃখিত মর্গান, বাকিটুকু জানি না। কিন্তু ওর কথা জিজ্ঞেস করছো কেন? সে তো বহুদিন নিখোঁজ। অনেকের ধারণা সত্যি আবিলিনের যুদ্ধে মারা গেছে ও। আমার তো মনে হয় না
নিজেকে আড়ালে রাখতে পেরেছে অসাধারণ এ লোকটা। ক্যাসল টাউনের আশেপাশেই আছে ওই লোক, হেসে বলল মর্গান। লাফিয়ে উঠল বুড়ো, মেঝে পড়ে গেছে ঠোঁটের সিগারেট। কি বলছো? এখানে এখানে আছে আয়রন হক? কার পরিচয়ে? যে কেউ হতে পারে, আমিও হতে পারি। বোধহয় তামাশা করছো তুমি। বিহ্বল দেখালো বুড়োকে। উঠে গিয়ে খালি মগ ভরে নিল মর্গান। মোটেই ঠাট্টা করছি না। এখানে এমন এক পরিচয় ওর, যার সাথে আসলেই কোনো সম্পর্ক নেই। কার্টার হতে পারে, আবার টেনিসনও হতে পারে, তবে কার্টারের সম্ভাবনাই বেশি। কার্টারকে চিনি না আমি, কখনো দেখিও নি। আর টেনিসন কখনোই পিস্তল ঝোলায় না। ওকে দেখে বরং পাকা গরু ব্যবসায়ী মনে হয়। এখানে এসে তাই প্রমাণ করেছে ও। নিজের জমিতে ঘাস নেই, তবু ফ্রি রেঞ্জের সুবিধা নিয়ে সবচেয়ে বড় স্টক করে তুলেছে। লোকটা জানে কি করে উন্নতি করতে হয়। মেঝেয় পড়ে যাওয়া সিগারেট নিভে গিয়েছিল। থেমে ফের ধরালো হসলার। অবশ্য ও সম্পর্কে গুজব আছে, সে নাকি রাসলারদের নেতা, কিন্তু প্রমাণ করতে পারেনি কেউ। ম্যাক লয়ারিরা দোষারোপ করেছিল ওকে। দুদিন আগে ওদেরকে গুড়িয়ে দিয়ে দেশছাড়া করেছে টেনিসন। ডেভিড ম্যাক লয়ারি অবশ্য বেঁচে গেছে এ যাত্রা। পণ করেছে ফিরে আসবে সে, কড়াই ঘন্টায় শোধ নেবে। গিয়ে দেখো, টেইলের কোথাও পড়ে আছে ওর লাশ। টেনিসন ওকে অ্যাম্বুশ করলে একটুও অবাক হব না। তুমি শুধু ধারণাই করছো। হয়তো দুদিন পর জানবে ধারণাটা মিথ্যে নয়। উঠে দাঁড়ালো মর্গান। কফির জন্যে ধন্যবাদ। বেরোবে নাকি? চারপাশে চক্কর দিয়ে আসি। বসে থেকে শরীরে খিল ধরে গেছে। ফেলাকবিতে হাসছে বুড়ো, চোখে কৌতুক। সে রাগ করে ঘোড়ার কাছে এলো মর্গান। একটু পর স্যাডেলে চেপে রাস্তায় বেরিয়ে এলো। কোথায় যাবে সিদ্ধান্ত নিতে পারছে না। একবার ভাবলো নির্জন ফেরি ধরে ঘোড়া ছোটায়। আবিষ্কার করলো ফ্ল্যাগবি বাথানের টেইল ধরে এগোচ্ছে। শহরের টেইল এরিয়ে কয়েকদিন আগে যেটা ধরে গিয়েছিল। বাথানটার উদ্দেশ্যে আড়াআড়িভাবে ঘোড়া ছোটালো। কিছু সময় তো বাঁচবেই, তবে কাজটা সহজ হলো না। মর্গানের কেবলই মনে হচ্ছিল হয়তো পথ ভুল করবে। একমাত্র দিক নির্দেশনা ছিল দিগন্তের কাছে কালট্রপ মাউন্টেনের আবসা অবয়ব। জানে এর কোলেই ফ্ল্যাগবি রানস হাউস। সোজাসুজি যেতে থাকলে একসময় পৌঁছে যাবে। ঘণ্টাখানেক পর গন্তব্যে পৌঁছলো। রানস হাউসটা তখন প্রায় জনশূন্য। পাশের স্টবল খালি, শুধু একটা গ্রোলা আছে। সব পাঞ্চারা কাজে বেরিয়ে গেছে, ধারণা করলো মর্গান। বোধহয় মেলিসা বডম্যানও বেরিয়েছে। বারান্দায় দাঁড়ানো ক্লিভ অ্যালেন উষ্ণ অভ্যর্থনা জানালো ওকে। ভেতরে এসো, কফি খাবে। মাথা নাড়ল মর্গান। মিস বডম্যানের কাছে এসেছিলাম, বোধহয় নেই ও। 2 মাইল পূবে নদীর কাছে পাবে ওকে। কয়েকটা গরু পানি খেতে গিয়ে কাদায় আটকে গেছে। ওগুলোকে তুলে আনার কাজ তদারক করতে গেছে মেলিসা। আরও বেশ খানিকটা পথ পাড়ি দেওয়ার আগে কফি হলে মন্দ হয় না ভেবে স্যাডল ত্যাগ করলো মর্গান। কুকের পিছু নিয়ে খাবার ঘরে এসে বসলো। বোধহয় ব্যাটম্যানদের সাথে অনেক দিন আছো তুমি। টেনিসিতেও ছিলে, তাই না? ওখানেই আমার জন্ম, গর্ব করে উত্তর দিল কুক। টেনিসনকে তো চিনতে, কেমন মানুষ ও? ভালো মন্দে মেশাল, অন্তত এখন। যদিও ওকে পছন্দ হয় না আমার। কথাটা অবশ্য ওর সামনাসামনি বলার সাহস হবে না। হাসলো মর্গান। ভয় পাও ওকে? একসঙ্গে দুজন লোককে পিটিয়ে প্রায় লাশ বানাতে দেখেছি ওকে। লোকটা অসম্ভব জেদি। তাছাড়া কুক থেমে যাওয়ায় চোখে প্রশ্ন নিয়ে তাকালো। কিছু না বলে কফি পরিবেশন করলো সে। চুমুক দিল মর্গান। হকিন্সকে জানো? ওরা তো টেনিসনের নামের মাঝের অংশ। কিছুটা বিস্মিত হলো মর্গান।
নামের মাঝের অংশ নিয়ে দেশজোড়া পরিচিতির ঘটনা বোধহয় একমাত্র এটাই, তাও পরিবর্তিত। আয়রন হক নামটার আড়াল থেকে টেনিসন এমনকি হকিন্সটুকু বের করাও দুঃসাধ্য। এটা সম্ভব হয়েছে পেশাগত কারণে, লোকটার গোপনীয়তা রক্ষার কারণে। খ্যাতির চূড়ায় সে উঠেছে ঠিকই, কিন্তু সেই সাথে নিজেকে আড়ালও করতে পেরেছে। মর্গান ধারণা করল টেনিসন আর আয়রন হক যে একই ব্যক্তি, তা হয়তো জানেই না ফ্ল্যাগবি কুক। অনেকগুলো প্রশ্ন দোলা দিচ্ছে ওর মনে। ওকে মিথ্যে বলেছে মেলিসা, বলেছে হকিন্সকে চেনে না, টেনিসনের নির্দেশে করেছে কাজটা। লোকটাকে ভয় পায় মেয়েটি, অথচ টেনিসনের বাথানে একটা রাতও কাটিয়েছে। লোকটির সাথে ওর সম্পর্ক কি? অজান্তে রাগ করল মর্গান। মেলিসা বটম্যানের ব্যাপারে কিছু আসে যায় না ওর। এ মুহূর্তে টেনিসনের চেয়ে এ মেয়েটিকেই বেশি রহস্যময় মনে হচ্ছে। কিছুটা নিরাশ হলো। মেলিসার সাথে শেষবারের মতো কথা বলতে চেয়েছিল, কিন্তু আগ্রহ বোধ করছে না আর। তাছাড়া যা জানার দরকার ছিল ইতোমধ্যে জেনে ফেলেছে। এখন কেবল শেষ মুহূর্তের অপেক্ষা। টেনিসনের টুটি চেপে ধরবেও, হোক সে আয়রন হক। ওসবে পাত্তা দেয় না মর্গান। নিজের উপর যথেষ্ট আস্থা আছে ওর। দরকার হলে লোকটার বাথানে উপস্থিত হয়ে সরাসরি চ্যালেঞ্জ করবে। তবে কার্টারের অস্তিত্ব সম্পর্কে সন্দেহ ঘুচছে না। হয়তো টেনিসনে ক্যাকটাস হিলের হাইডআউটে কার্টার নামে আউটলদের একটা সাম্রাজ্য গড়ে তুলেছে। তেমন হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। ড্যানিকে চিনতে নাকি? টেনিসনের ক্রুদের মধ্যে এই ছেলেটাই বেশি উদ্যত। মাসখানেক আগে শহরে এক ভবঘুরেকে খুন করার পর থেকে মাটিতে পা ফেলছে না ছোকরা। দুই কোমরে পিস্তল ঝুলিয়ে ভাব করে যেন অসাধারণ এক বন্দুকবাজ হয়ে গেছে। টেনিসন ছাঁটাই করে দেওয়ার পর আর দেখিনি। হতে পারে পুরো ব্যাপারটাই সাজানো। ড্যানি হয়তো আসলে টেনিসনেরই লোক। নিজের উপর থেকে সন্দেহ সরানোর জন্যে ড্যানিকেই ছাঁটাই করেছে, ভিড়তে দিয়েছে কার্টারের দলে। আর টেনিসন স্বয়ং কার্টার হয়ে থাকলে তো কথাই নেই। কফির জন্য ধন্যবাদ জানিয়ে উঠে দাঁড়ালো মর্গান। বেরিয়ে এসে স্যাডলে চেপে শহরের টেইল ধরল। মিস্টার মর্গান, পেছন থেকে ডাকলো ক্লিভ অ্যালেন। পেছন ফিরে দেখলো পৌঁছে এসে দাঁড়িয়েছে কুক। রাস্তা ভুল করছো, মেলিসার সাথে দেখা করতে হলে পুবে যেতে হবে। পরে আর একদিন আসবো হয়তো। কুকের বিস্মিত মুখ থেকে দৃষ্টি সরিয়ে টেইলের দিকে মনোযোগ দিল মর্গান। মাথায় একটা পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে। কার্টারের হাইডআউটে গেলে কেমন হয়? গন্ডায় গন্ডায় লোক লেলিয়ে দিয়েছে সে। ওর গায়ের চামড়াকে খুব সস্তা ভেবেছিল এরা। ব্যাপারটা ভালো লাগেনি ওর। একবার ওখানে ঢুকতে পারলে কার্টারের সাথে মোলাকাত হয়ে যেতে পারে। তাছাড়া লোকটার আসল পরিচয় খোঁচাচ্ছে ওকে। মর্গানের ধারণা ক্যানিয়নের ওই টেইল ধরে যাওয়া আসা করে আউটলরা। ঘুরপথে যাওয়ার চেয়ে এটাই সহজ হবে। ঝুঁকি আছে, তবু ওটা ধরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সহসাই কোনো কিছুতে আলোর প্রতিফলন চোখে পড়ল। এসব পরিস্থিতিতে এই প্রথম পড়েনি, তাই জানে কি করতে হবে। সহজাত প্রবৃত্তি বসে তৎপর হয়ে উঠল। মাথা নিচু করে স্যাডেলের সাথে মিশিয়ে দিল শরীর, সেই সাথে স্পার দাবালো। ওর দ্রুততম রিফ্লেক্সের কারণে বেঁচে গেল এ যাত্রা। সশব্দে পাশ দিয়ে ছুটে গেল তপ্ত সীসা। পূর্ণ গতিতে ছুটছে শরীরটা। চোখ তুলে আত্মতায়ীর অবস্থান আন্দাজ করার চেষ্টা করল। টেইল ছেড়ে লসপোল পাইনের বনে চলে এসেছে। সম্ভবত কয়েকটা গজের মধ্যে আছে লোকটা। হয়তো ডান দিকে পাথরের চাঙড়ের আড়ালে অবস্থান নিয়েছে। স্যারেল হর্ন থেকে রাইফেল তুলে নিল। এ সময় আবারও চেষ্টা করলো লোকটা, কিন্তু এবারও ব্যর্থ হলো। হাসি পেল মর্গানের।
ছুটন্ত ঘোড়সওয়ারকে লাগানো সহজ ব্যাপার নয়, অথচ ঠিক তাই করতে চাইছে লোকটা। ভয় পেয়েছে সে। কাউকে অ্যাম্বুশ করতে গিয়ে ব্যর্থ হলে দুজনের সম্ভাবনা সমান সমান হয়ে যায়। লোকটির ভয় যুক্তিসঙ্গত, কারণ পাল্টা আঘাত করার সিদ্ধান্ত নিয়েছে মর্গান, সময় ও সুযোগ মতো। কাছে ধারে পায়ের শব্দ পেল, একটু পর ঘোড়ার খুরের শব্দ। বামে ওর সমান্তরালে ছুটছে একটা গুরুলা। পাইনের ফাঁক দিয়ে এক ঝলকের জন্য দেখতে পেল। সোরেলকে ফের তাগাদা দিল। জানে কোথায় যাবে লোকটা, আগেই সেখানে পৌঁছে যেতে চায়। একটা জুনিফার ঝোপ পেরিয়ে কোনাকুনিভাবে ঘোড়া ছোটালো মর্গান। ঘোড়ায় চাপতে সময় লেগেছে লোকটির। এ সময়টুকু এগিয়ে থাকতে পারবেও। ইতিমধ্যে আত্মতায়ীর চেয়ে অন্তত 20 গজ এগিয়ে গেছে। আরও কিছুটা এগোলো, তারপর ঘোড়ার ঘাড়ে আলতো চাপ্পড় দিল। স্টিরাপ থেকে পা আলগা করে ঝাঁপ দিল ডান দিকে। শক্ত মাটিতে পড়ল শরীর। দুই গড়ান দিয়ে অ্যাসপেন ঝোপের পেছনে সরে এলো। তখনও একই গতিতে ছুটে চলেছে শরীরটা। রাইফেল হাতে নিয়ে উঠে দাঁড়ালো মর্গান। কান পাতল। নিঃশব্দ প্রকৃতির সারাই শোনা যাচ্ছে কেবল। খুরের শব্দ না পাওয়ায় ধারণা করলো ঘোড়া ত্যাগ করেছে লোকটা, নয়তো হাঁটিয়ে নিয়ে আসছে। চারপাশে কোথায় কি আছে মনে করার চেষ্টা করলো। ধারণা করলো ঝর্ণার দিকে যাচ্ছে আত্মতায়ী। লোকটার জায়গায় ও নিজে হলেও তাই করত। কার্টারের লোক হলে এ এলাকা ভালো করে চিনবে এবং ঝর্ণার উপরের ওই উপত্যকার কথাও জানবে নিশ্চয়। সেই পথ ধরে নেমে আসবে লোকটি এবং ওর কাছাকাছি আসার চেষ্টা করবে। মর্গানের মতো সেও পরিস্থিতির গুরুত্ব বুঝে ফেলেছে। এখন থেকে লড়াই হবে শেয়ানে শেয়ানে। একজন অন্যজনকে খুঁজবে, বাগে ফেলে হত্যা করবে। মাটির সাথে শরীর মিশিয়ে দিয়ে ক্রোল করে এগোনোর সময় দু হাতের উপর পুরো শরীরের ভার পড়ছে। কান দুটো সজাগর, যে কোনো অস্বাভাবিক শব্দ শোনার আশায় সজাগ। ঘাসের উপর দিয়ে হাত পা ছেঁচড়ে নেয়ার কিংবা ছোট্ট একটা নুড়ি পাথর গড়ানোর শব্দ, যাতে আত্মতায়ীর অবস্থান জানা যাবে। উল্টোটা যাতে না ঘটে। পুরো মাত্রায় সচেতন। সারাটা বছর টেইলে কাটে ওর। অনেক বিপদ আর বিরূপ পরিস্থিতি সামাল দেওয়ার অভিজ্ঞতার কারণে ভালো করেই জানে কি করে নিঃশব্দে চলতে হয়। সময় গড়ানোর সাথে সাথে উদ্বেগ বাড়ছে ওর। ঘামছে দরদর করে। জানে অবস্থাটা যে কোনো দিকে গড়াতে পারে। হয়তো হঠাৎ করে মুখোমুখি হয়ে পড়বে দুজন, নয়তো ঠিক ওর পেছনে গিয়ে পৌঁছতে পারে লোকটা। এরপর কি হবে ভাবতেই গলা শুকিয়ে আসছে। মনে মনে নিজের ভাগ্যকে গাল দিল। কি অলক্ষণেই না ক্যাসল টাউনে এসেছিল। থামার সিদ্ধান্ত নিয়ে কি চরম বোকামি করেছে হাড়ে হাড়ে টের পাচ্ছে এখন। এরকম অস্বস্তিকর আর বিপজ্জনক পরিস্থিতিতে আর পড়েছে কিনা মনে করতে পারল না। একগাদা লোক হন্য হয়ে খুঁজেছে ওকে, অথচ ওদের কাউকেই চেনে না। কেবল অন্ধের মতো লড়াই করা, আগাম কিছু বোঝার উপায় নেই। যৎ কালে তৎ বিবেচনা। এরকম কোণঠাসা হয়ে লড়াই করা মোটেও সহজ নয়। পশ্চিমে টিকে থাকার জন্যে যোগ্যতমদের একজন বলে এখনো টিকে আছে মর্গান। এমন একটা জায়গায় এসে পড়েছে ও, যেটা ঝর্ণার একেবারে কাছেই। পাশে ঘন জুনিপার ঝোপ আর ইতস্তত ছড়িয়ে থাকা অনেকগুলো বোল্ডার। লস পোল পাইনের গাছগুলো কেবল বিচ্ছিন্ন ছাই দেয়নি, আবছা অন্ধকারময় পরিবেশও সৃষ্টি করেছে। কিছু ক্যাকটাস আর জুনিফার পেরিয়ে এলো মর্গান। ধারণা করলো সামনে কোথাও খোলা জায়গা আছে। একটা বোল্ডারের আড়ালে এসে নজর বোলালো চারপাশে। 10 হাত দূরে নিরেট পাথরের সারি। ওখানে পৌঁছতে পারলে সুবিধে পাবে। ধৈর্য ধরে পড়ে থাকলো। বিন্দুমাত্র নড়াচড়া করছে না। ধূমপান করার তীব্র ইচ্ছাটাকে গলা টিপে হত্যা করলো। বারবার মনোযোগ সরে যেতে চাইছে ওর, কিন্তু জোর করে ধরে রেখেছে।
ক্ষণিকের একটা ভুল চরম বিপদ ডেকে আনতে পারে। সেটা কোনোভাবেই কাম্য হতে পারে না। ওর কাছে কিছু টাকা আছে এবং তা কাজে লাগিয়ে বাকি জীবন উপভোগ করতে চায় মর্গান। অনর্থক বেখেয়ালে প্রাণ দিয়ে সুযোগটা হাতছাড়া করার কোনো মানে হয় না। সহসা 30 গজ দূরে এক ঝলকের জন্য লোকটাকে দেখতে পেল মর্গান। বাম দিকে একটা অ্যাসপেনের পাশে সরে পড়েছে। মুহূর্তের জন্যে তাই ভালো করে বুঝতে পারল না ঠিক দেখেছে কিনা। নিঃসার হয়ে পড়ে থাকলো অ্যাসপেন ঝোপের উপর থেকে দৃষ্টি সরালো না। মিনিট 10 এভাবেই কাটলো। তারপর একসময় বেরিয়ে এলো লোকটা। অসাধারণ ক্ষিপ্ততায় ওর ফেলে আসা পথের দিকে এগোলো। আপন মনে হাসলো মর্গান। ও এতটুকু চলে এসেছে এখনো টের পায়নি বেটা। চকিতে একটা পরিকল্পনা দোলা দিল মাথায়। লোকটাকে হাতে নাতে ধরতে হলে এর চেয়ে ভালো কিছু আর হয় না। কোনো উদ্বেগ ছাড়াই পরের আধ ঘন্টা কেটে গেল। লোকটার উপর চোখ রেখেছে ও। তার প্রতিটি নড়াচড়া মানুষ চোখে দেখতে পাচ্ছে। যখন বুঝলো সময় হয়েছে, নিঃশব্দে উঠে দাঁড়ালো। 20 গজ দূরের একটা বোল্ডারের আড়ালে গা ঢাকা দিয়ে আছে লোকটা। ইচ্ছে করলে তার পিঠে একটা বুলেট ঢুকিয়ে দিতে পারে মর্গান, কিন্তু তা না করে রাইফেলের লেবার টানলো। কোনো চালাকি নয়, ধীরে ধীরে উঠে দাঁড়াও, আদেশ করলো। শক্ত হয়ে গেল লোকটার ঘাড়ের পেশি। এত দূর থেকেও বুঝতে পারলো মর্গান। কয়েক সেকেন্ড ঠায় পড়ে রইল সে। মর্গান মর্গানের আশঙ্কা হলো হয়তো হঠাৎ করে গড়িয়ে পাশে সরে কিংবা উঠে দাঁড়ানোর পর ঘুরে গুলি করার চেষ্টা করবে লোকটা। কিন্তু কোনোটাই করল না সে। ওর দিকে পেছন ফিরে উঠে দাঁড়ালো। যেভাবে আছো ওভাবে থেকে আগে রাইফেলটা ছুঁড়ে ফেলো, তারপর পিস্তল। বেচাল দেখলে কথা শেষ না করে অপেক্ষায় থাকলো। লোকটা নির্দেশ পালন করতে হাঁপ ছাড়ল। এবার ঘুরে মাটিতে বসে পড়ো। ওহো, লাভ দিয়ে লাভ নেই। তোমার কাছ থেকে অন্তত 10 হাত দূরে আছি আমি। ঘুরে দাঁড়ালো লোকটা। বুলো আইকে দেখে বিস্মিত হলো মর্গান। দোআঁশলার চোখে যুগপৎ হতাশা আর ঘৃণা। ওর প্রতি লোকটির বিদ্বেষের কারণ বুঝতে পারল না। পা ছড়িয়ে বসো, হলদে শিয়াল, চাপা স্বরে নির্দেশ দিল। জ্বলে উঠল বুলুয়াইয়ের চোখ। ঘৃণায় বিবন্ন হয়ে আছে মুখ। তীব্র গাল বুকে পায়ের কাছে একদলা থুতু ফেলল। তারপর পা ছড়িয়ে বসল। দুর্ভাগ্য, অল্পের জন্যে গুলিটা ফসকে গেছে। এবার তো হলো না, পরের জন্মে ঠিকই খুন করব তোমাকে। তীব্র বিদ্বেষে কথাগুলো টানা বলে গেল সে। হাসি পেল মর্গানের। গাছের গুড়ির সাথে রাইফেল শেষ দিয়ে রেখে পকেট থেকে তামাক আর কাগজ বের করে সিগারেট তৈরির আয়োজন করলো। হয়তো হয়তো বা না, যাকগে, এটুকু নিশ্চয় বুঝেছ আমাকে খুন করা তোমার সাধ্যের বাইরে। এ নিয়ে 2বার চেষ্টা করেছ, নাকি আরও বেশি? হাল ছেড়ে দাও। সবাই সব কিছু পারে না। ওই সৌভাগ্য নিয়ে জন্মাওনি তুমি। এবার ভালোই ভালোই কিছু প্রশ্নের জবাব দাও। বেচাল কিছু করার চিন্তা করো না। তোমার মাথায় যদি খুনোখুনির ভূতটা এখনো থাকে, তো লাফিয়ে কিংবা ছুটে এসে আমাকে আক্রমণ করতে পারো। আমার হাতে রাইফেল নেই এখন। তাকিয়ে থাকলো লোকটা। জানে বেচাল দেখলে নিমেষে তাকে সাদা করে ফেলতে পারবে মর্গান। আর কেউ আছে তোমার সাথে? কথা বলল না লোকটা। দেয়াশালাইয়ের কাঠি বের করে নখে ঘষে সিগারেট ধরালো মর্গান। এক মুখ ধোয়া ছেড়ে উৎসুক দৃষ্টিতে তাকালো দোআঁশলার দিকে। শোনো হলদে শিয়াল, আমার ধৈর্য খুব কম। তোমাকে জানে মারব না তা ঠিক। ভাবছি উরুর মাঝখানে কিছু বুলেট পাঠাবো। পরের জন্মে কিন্তু ওই জিনিসটা ছাড়াই চলতে হবে তোমাকে। তাই চাও তুমি, না কথা বলবে? জাহান্নামে চাও তুমি? আরেকবার জিজ্ঞেস করবো না কিন্তু। সিগারেট শেষ করেই গুলি করব। যদি মুখ খুলো তাহলে ছেড়ে দেব। তবে ছোট্ট একটা কাজও দেব। একটা খবর পৌঁছে দিতে হবে একজনকে। চিন্তিত দেখালো লোকটাকে। দ্রুত সিগারেট ফুঁকছে মর্গান। সিগারেট শেষ হয়ে যাচ্ছে বুলুয়াই।
শীতল সুরে তারা দিল। আছে, ছোট্ট করে উত্তর দিল সে। ঠোঁটে সিগারেট রেখে হোলস্টার থেকে একটা পিস্তল তুলে আনলো। কক করে দ্রুত গুলি করলো। দোআঁশলার দুই উরুর ফাঁকে মাটিতে গিয়ে বিঁধল গুলিটা। থরথর করে কেঁপে উঠল বুলু আইয়ের শরীর। ভয় ফুটে উঠল চোখে। ভাওতা দিচ্ছ তুমি, সহাস্যে বলল মর্গান। হালকা সুরে বলল, লোকটি টের পেল এখন আর তামাশার পর্যায়ে নেই ব্যাপারটা। আর কেউ যে নেই নিশ্চিত জানি আমি, থাকলে এতক্ষণ গল্প করতে পারতাম না আমরা। যাকগে, আরেকটা মিথ্যে বললে সত্যিই খারাপই আছে তোমার কপালে। মাথা ঝাঁকালো সে। নেই, দ্রুত উত্তর দিল। কার্টারকে চেনো? চিনি। সে আর টেনিসন একই লোক? না। তা হবে কেন? বরং ওকে পেলে খুন করবে টেনিসন। রাসলিংয়ের জন্যে? কার্টার রাসলারদের জায়গা দেয় সেজন্যে। তুমি কার্টারের ক্রু? মাথা নাড়ল বুলুয়াই। কার্টারের ডেরায় থাকি আমি। টাকার বিনিময়ে সব কিছুর ব্যবস্থা করে সে। আমাদের নিরাপত্তার দিকটাও দেখে। আমার পিছু নিয়েছো কেন তোমরা? কার্টার আমাদের জানিয়েছিল অনেক টাকা আছে তোমার কাছে, কোনোভাবে সাবার করতে পারলেই কেল্লাফতে। বলেছে তোমাকে ধরা সহজ হবে না, কিন্তু তুমি একটা টাফ লোক বোধহয় ওর নিজেই জানতো না। তুমি এতটা টাফ লোক বোধহয় ওর নিজেই জানতো না। টাকার খবর কিভাবে জানলো? ড্যানি জানিয়েছে। আমার ধারণা টেনিসনই পাঠিয়েছিল ড্যানিকে। চালাকি করে কার্টারে কানে দিয়েছে খবরটা। ড্যানিকে বলবে কেন সে? টেনিসি থেকে একসঙ্গে এখানে এসেছিল ওরা। একসময় শহরের রাস্তায় রাস্তায় ঘুরতো ড্যানি। নিজের বাথানে ওকে কাজ দিয়েছিল টেনিসন। পুরো 5 বছর কাজ করেছে ও। মামুলি কারণে হঠাৎ ওকে ছাঁটাই করেছে বক্সটি। আসলে ইচ্ছে করেই কার্টারের কাছে ড্যানিকে পাঠিয়েছিল টেনিসন। সে চায়নি কার্টার কোনো সন্দেহ করুক। কার্টার অবশ্য ট্রেড পেয়েছে ঠিকই, কিন্তু ড্যানি বিপজ্জনক নয় বলে আমল দেয়নি। তাছাড়া সবকিছু শেষ হওয়ার পর ছেলেটাকে ঠিকই সাহায্য করত। মন দিয়ে শোনো বুলুয়ারাই, একটা সুযোগ দিচ্ছি তোমাকে। যদি ঝামেলা না করো বেঁচে যাবে। থেমে লোকটাকে যাচাই করলো মর্গান। মুখ দেখে কিছু বোঝার উপায় নেই, তবে বাদামি চোখে কিছুটা হলেও প্রাণের সঞ্চার হয়েছে। টেনিসনের বাথানে যাবে প্রথমে। ওকে জানাবে আগামীকাল ক্যাসল টাউন ছাড়বো আমি। পাই প্যালেস বা ঢোকার মুখে যে আস্তাবল আছে ওখানে থাকবো। সন্ধ্যের আগে যে কোনো সময়ে আমাকে পেতে পারে সে। বলো ওকে আশা করব আমি, এবং যেতেও বলেছি। ওর প্রতি এত বিদ্বেষ কেন তোমার? এ লোকটি আমার পেছনে লেলিয়ে দিয়েছে তোমাদের। এতগুলো লোক আমার হাতে মারা পড়ল যাদের সাথে আমার বিন্দুমাত্র শত্রুতা ছিল না। কাউকে এর আগে দেখেও নি। অথচ তোমাদের লোভ আর ওর চক্রান্ত সারাক্ষণ আমাদেরকে ব্যস্ত রেখেছে কটা দিন। আমাকে খুন করতে পারে টেনিসন। যা বলছি তা না করলে আমিই করব, খোদার কসম। অধৈর্য হয়ে বলল মর্গান। তোমার উপর নজর রাখবো আমি। যেখানেই যাও ধরে এনে ওখানটায় দুটো গুলি করব, বুঝেছ? এবার ঠিক করো আমার কথা মতো টেনিসনের বাথানে যাবে কিনা। যাব। তুমি রাসলার জানে সে? মনে হয় না। তাহলে আর সমস্যা কি? তবু খবরটা দেওয়ার পর যদি রেগে গিয়ে, তা করবে না ও। তাছাড়া তুমি যাচ্ছ নিরস্ত্র অবস্থায়। তোমার প্রতি বিদ্বেষ নেই ওর। আসলে ঠান্ডা মাথায় আস্ত একটা শয়তান ও। নিজের বাথানে নিরস্ত্র কাউকে খুন করে সম্মান নষ্ট করবে না। এখানে এই জিনিসটাই ওর একমাত্র সম্বল। ও যদি না আসে তাহলে চলে যাব আমি। জানবো আলফ্রেড টেনিসন আসলে একটা কাপুরুষ। নিজের সমস্যা নিজে মেটানোর মুরদ নেই তার। তবে আসবেই সে। যে কোনো কিছুর বিনিময়ে বাজি ধরতে রাজি আমি। বিশ্বাস হচ্ছে না? ইচ্ছে হলে আমার স্যাডল ব্যাগের টাকাগুলো বাজি ধরতে পারো। আমার কাছে $5ও নেই, কিন্তু মনে হচ্ছে ঠিকই বলছো তুমি। রাইফেল তুলে নিল মর্গান।
ঘোরা খুঁজে রওনা দাও বুলু আই। আবারও বলছি, চালাকি করো না। সোজা বক্সটিতে যাবে, টেনিসনকে খবরটা দিয়েই চলে আসবে। এখানে রইল তোমার অস্ত্রশস্ত্র, ফিরে এসে নিয়ে যাবে। তারপর এ তল্লাট ছাড়বে। তোমার উপর নজর রাখবো আমি। মাথা ঝাঁকালো লোকটা। পাশের ঝোপ থেকে গ্রুল্লাটাকে বের করে আনলো। ঠিক বুঝতে পারছি না লোক হিসেবে কেমন তুমি, মর্গান। স্যাডলে চেপে বলল সে, কণ্ঠে দ্বিধার সুর। ইচ্ছে করলে খবরটা অন্য কাউকে দিয়ে পাঠাতে পারতে, কিংবা নিজেই বক্সটিতে যেতে পারতে। যাকে একটা সুযোগ পেয়েছি আমি। ভাগ্য তোমার হাতে মারা পড়িনি। আর দ্বিধা করছি না, ব্যবসাটা ছেড়েই দেব। তবে এ তল্লার ছাড়ার আগে তোমাদের ডুয়েলটা দেখে যাব ভাবছি। কাল শহরে থাকবো আমি। তোমার যা ইচ্ছে করো, কেবল খবরটা ওকে দাও। আর আমার সামনে এসো না। এলেও অস্ত্র থেকে হাত দূরে সরিয়ে রেখো। বুলুয়ের অবয়ব দিগন্তে মিলিয়ে যেতে ফিরে চলল মর্গান। ক্লান্ত শরীর, বিশ্রাম চাইছে। ক্যাসল টাউনে ফিরে গিয়ে বিশ্রাম নেবে সে। নিশ্চিত জানে ওর মুখোমুখি হতে আসবেই আলফ্রেড টেনিসন। কাল সকাল বা দুপুরে ক্যাসল টাউনের রাস্তায় দুর্ধর্ষ আয়রন হকের মোকাবেলা করতে যাচ্ছে ও। কিন্তু এ নিয়ে কোনো উদ্বেগ নেই মর্গানের। লোকটার প্রতি কেবল ঘৃণাই অনুভব করছে ও। 6 বছর আগে হারিয়ে গিয়েছিল আয়রন হক। আগামীকাল ক্যাসল টাউনে আবার জন্ম হবে তার, মরার জন্যে নয়। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এ পর্যন্ত নিরুদ্বেগে কেটে গেছে জেমস মর্গানের। ভবিষ্যতের কথা ভেবে রোজ ঝলমলে সকালটা মাটি করতে চায়নি। পাই প্যালেসে নাস্তা সেরে ঘুরে বেরিয়েছে সারা শহরে। সেলুনে বসে পোকার খেলেছে, কয়েক পেগ হুইস্কি পান করেছে। দুপুরের জন্য অপেক্ষা করছে ও। রোদ একটু জাকিয়ে বসতে ফিরে এলো আস্ত বলে। শরীরটাকে তৈরি রাখলো। সময় কাটছে না ওর, অবশ্য অধৈর্য লাগছে না। আলফ্রেড টেনিসন উপস্থিত হওয়ার পর আর অল্প কয়েকটি মুহূর্ত থাকতে হবে এখানে, জানেও। তারপর হয় ওর, নয়তো টেনিসনের ছুটি। দুজনের একজনের মরতে হবে আজ, হয়তো দুজনকেই। এমন ডুয়েল অনেক ঘটেছে, দুজনের গুলি পরস্পরের মরণ ডেকে এনেছে। ভয় পাচ্ছে না মর্গান। ফয়সালা শেষ করার তারা অনুভব করছে। তারপরেই শহর ছাড়বে। আলফ্রেড টেনিসন একটা আস্ত হারামি। লোকটাকে শেষ করতেই হবে। বারবার ওকে আঘাত করেছে সে। আত্মরক্ষা করে কুল পায়নি মর্গান। এবার সুযোগ এসেছে প্রতিঘাতের। আস্তাবলের সামনে দাঁড়িয়ে সিগারেট রোল করলো মর্গান। ধরিয়ে বুক ভরে ধোঁয়া টেনে নিল। রাস্তাটা জনশূন্য। রোদের আছে তপ্ত হয়ে উঠেছে মাটি। পায়ের ভর বদল করে আরাম করে দাঁড়ালো। হঠাৎ দেখতে পেল আলফ্রেড টেনিসনকে। ঠিক উল্টো দিকের সেলুন থেকে বেরিয়ে এসেছে। বরাবরের মতো পরিপাটি পোশাক পরনে। কোমরে হোল স্টার সহ পিস্তলটাই শুধু নতুন। চকচকে বাট ওর মনে বিপদ সংকেত বাজালো, যদিও তার কিংবদন্তির নামটাই যথেষ্ট। মর্গান খেয়াল করলো টেনিসনের হাতে খবরের কাগজের একটা তারা দেখা যাচ্ছে। ওর উদ্দেশ্যে মৃদু নট করলো আয়রন হক ওরফে আলফ্রেড টেনিসন। হেসে আরো 2 পা এগিয়ে এলো। দেরি করলাম নাকি মর্গান? ভ্রুকুটি করল মর্গান। ঠিক সময়ে এসেছো, এবং দেখতে পাচ্ছি তৈরি হয়েই। তৈরি তো সবসময়ই। তুমি যখন এখানে প্রথম এসেছো তখন থেকেই। সন্দেহ আছে আমার। কিছু বেপরোয়া লোকের সাহায্য নিয়েছো তুমি। আমাকে পেরে ফেলার চেষ্টা করেছিল ওরা, পারেনি। তোমার নিয়মেই খেলতে হলো আমাকে। নিজে বুক চিতিয়ে দাঁড়ানো সাহস দেখাতে যে চায় না, তাকে টেনে আনতেই হয়। তাছাড়া হারানো লোকটাকে খুঁজে বের করারও একটা তাগিদ ছিল। এখানকার লোকেরা জানবে আলফ্রেড টেনিসন আসলে কে, কেন সে এই বৈরী দেশে পিস্তল ছাড়া ঘুরে বেড়ায়। নিজের পরিচয় লুকিয়ে এখানে আর থাকতে পারছো না তুমি। এখন থেকে তোমার আসল পরিচয় জানবে সবাই। মাথা ঝাঁকালো টেনিসন।
সারা মুখে প্রচন্ড কৌতুক খেলা করছে, খানিকটা ব্যঙ্গাত্ম ভাবও আছে। যাই বলো না কেন, খেলাটা কিন্তু দারুণ জমেছিল। কার্টারের দলটাকে কানা করে দিলে তুমি, অবশ্যই আমার দেয়া চালে। আর তোমাকেও পেয়ে গেলাম আমি। এখানে কটা দিন আটকে রাখতে চেয়েছি। কেন জানো? হাতের কাগজের দিকে ইঙ্গিত করলো সে। এগুলোই কি আছে ধারণা করতে পারছো? অসহায় বোধ করলো মর্গান। সেকেন্ড কয়েক কিছুই বলতে পারল না। শির দ্বারা বেয়ে শীতল চোট নেমে গেল শেষ কাশেরুকো পর্যন্ত। অস্বস্তি নিয়ে তাকালো প্রতিদ্বন্দ্বীর দিকে। পারছি। নিজের কণ্ঠ অচেনা মনে হলো ওর। 8 মাস আগের পত্রিকা ওটা। একটু ভুল হলো, দুটো পত্রিকা। আরেকটা 5 দিন আগের। নভেম্বরে টুকসনের এক ব্যাংকে ডাকাতি হয়েছিল। $5 লাখ লুট হলো। ডাকাতদের পেছনে লাগলো ওয়েলস ফার্গো, কিন্তু কিছুই করতে পারল না। তবে ধারণা করলো ডাকাতদের সংখ্যা 4 জন। তারপর 7 মাস। এর মধ্যে পুরো ব্যাপারটা ভুলতে বসেছে সবাই। তবে আশা ছাড়েনি ওয়েলস ফার্গো। 10 দিন আগে মন্টানায় ধরা পড়েছে লুইস বেক্সটার। তককে তককে ছিল ওরা। নোটগুলোর খবর পেতে গোপনে সেখানে চলে যায় এবং বেক্সটারকে খুঁজে পায়। 4 দিন আগে ফাঁসি হয়ে গেছে বেক্সটারের, কিন্তু মরার আগে সঙ্গীদের নাম বলে গেছে সে। উইলিয়ামস ডরেস ওরফে জেমস মর্গান, তাদেরই একজন। মৃদু হাসল মর্গান, যদিও চরম হতাশা কাটাতে পারছে না। খেলাটা তুমি শুরু করলেও আমি শেষ করব। তোমার স্বাদের ইচ্ছে আপাতত পূরণ হচ্ছে না। লসপোল পাইনের ওই জায়গাটা পাচ্ছ না তুমি। মেলিসা বডম্যানকেও পাবে না। হাসলো টেনিসন, ঠিক পিশাচের মতো। মেলিসা আমার কি হয় জানো? থমকে গেল মর্গান। মেলিসা বডম্যানের সাথে কি সম্পর্ক থাকতে পারে শয়তানটার? স্ত্রী। ভালোবাসার পরে বিয়ে করা স্ত্রী। এখনো আমাকে ভালোবাসেও, আমিও। আর শ্যান, ও আমার ছেলে। পৃথিবীতে দুজন মানুষের চোখ দেখবে ছাই রঙা। একজন আমি, আরেকজন শ্যান। আমার আর লিসার মাঝখানে এসে দাঁড়িয়েছিল একটা মেয়ে। ভুল বোঝাবুঝি এবং ছাড়াছাড়ির কারণ ওটাই। তবে লিসা আর আমি পুরো ব্যাপারটা খুব শিগগিরই মিটিয়ে ফেলব। জেমস মর্গান হতবাক। জীবনে এর চেয়ে বেশি কখনোই বিস্মিত হয়নি। মনে পড়ল মেলিসাকে টেনিসনের কাছে যেতে চাপ দিত মিস্টার বডম্যান। টেনিসনের সামনে আসলে নিজেও দুর্বল বোধ করত মেলিসা। একটা রাতও কাটিয়েছে টেনিসনের সাথে, আর টেনিসন সম্পর্কে মিথ্যে বলেছে ওর কাছে। বেশিক্ষণ ভাবতে পারল না মর্গান, মাথা ধরে এলো। এই একটি লোক, ওর জীবনে দেখা লোকগুলোর মধ্যে সম্পূর্ণ ব্যতিক্রম। কোনোভাবেই একে বুঝতে পারছে না মর্গান। লোকটা একাধারে কপট, অহংকারী এবং ধুরন্ধর। পেছনের অতীতকে সে জয় করেছে, এমনকি মেলিসা বডম্যানকেও, যার সাথে তিক্ত একটা সম্পর্ক ছিল তার। সহসা বিপুল সতর্কতা গ্রাস করল মর্গানকে। টেনিসনের ছাইরঙা চোখের দিকে তাকালো। চ্যালেঞ্জ সেখানে। ধীরে ধীরে তীব্র ক্রোধে আচ্ছন্ন হয়ে গেল ওর শরীর। সেকেন্ড কয়েকের মধ্যে সে হয়ে গেল উইলিয়ামস ডরেস, দুর্ধর্ষ এক আউটল, যার তীক্ষ্ণ বুদ্ধি বোকা বানিয়েছিল ওয়েলস ফার্গোর তুখোর গোয়েন্দাদের। কিন্তু ভস্কট করেছে বেক্সটার শালা, তিক্ত মনে ভাবল মর্গান। নইলে নির্বিঘ্নে মিশরে পৌঁছে যেতে পারতাম। পুরো ব্যাপারটা চাপাই থাকতো, ডাকাতির আগে যেমন ভেবেছে। তবু ক্যাসল টাউনে আটকে না থাকলে বোধহয় কিছুই যেত না। জনতার আড়ালে লুকিয়ে থাকা কিংবদন্তির এই লোকটি যত নষ্টের গোড়া। এর প্রতি রোষের অন্ত নেই মর্গানের। যেভাবেই হোক শেষ করতে হবে ওকে। টেনিসনের ছাইরঙা চোখে কাঁপন দেখতে পেল ও। তার মানে ড্র করতে যাচ্ছে শয়তানটা। বিদ্যুৎ খেলে গেল মর্গানের হাতে।
ক্যাসল টাউনের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির আর ভয়ঙ্করতম ডুয়েল হলো ওটা। সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়েছে, তখন ফ্ল্যাগবি বাথানে পৌঁছলো সে। হিসিং রেইলে ঘোড়ার লাগাম বেঁধে গায়ের ধুলো ঝাড়ল প্রথমে। পড়ছে পোর্স হয়ে বারান্দায় উঠে এলো এরপর। ভেজানো দরজা ঠেলে রাঞ্চ হাউসে ঢুকে পড়ল সে। ভেতরে কোনো সাড়া নেই। মেলিসা বটম্যানের কামরার দিকে এগোলো আগন্তুক। সামনে এসে খানিক ইতস্তত করল সে। তারপর ভেজানো দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। কামরাটা পরিপাটি করে গোছানো। নরম কার্পেটের উপর দিয়ে এগোলো। ওপাশের জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে মেলিসা বটম্যান। জানালা গলে আসা বিকেলের রোদ মধুরঙা চুলগুলোকে আরো উজ্জ্বল করে তুলেছে। ঠিক পেছনে এসে দাঁড়ালো সে। ডাকলো মেয়েটিকে। চমকে ঘুরে তাকালো মেলিসা। তুমি? হ্যাঁ, আমি। পুরো ব্যাপারটা শেষ। হাতের কাগজ দুটো এগিয়ে দিল। পড়ো। কি আছে এসবে? 8 মাস আগে জেমস মর্গান। ওর ব্যাপারে কোনো আগ্রহ নেই আমার, নিষ্পেয় কণ্ঠে বলল মেলিসা। লোক লাগিয়ে তুমিই হয়রানি করেছ ওকে। শেষে নিজেই বাকি কাজটুকু শেষ করেছ, তাই না? কিন্তু এত ঝামেলার কি দরকার ছিল? প্রথম দিনই শেষ করে দিতে পারতে ওকে। মাঝখানে এতগুলো লোক অযথা খুন হলো। আমার দুটো উদ্দেশ্য পূরণ হয়েছে তাতে। উপরি হিসেবে কার্টারের দলটা পঙ্গু হয়ে গেল। তাছাড়া প্রথমে নিশ্চিত ছিলাম না যে ওই উইলিয়ামস ডরেস। মিথ্যে বলো না। তোমার আরও উদ্দেশ্য ছিল। ম্যাক লয়ারিদের শিক্ষা দেয়া। আমার কাছ থেকে জমিটা কেড়ে নিতে চেয়েছ। খোদার কসম লিসা, তা চাইনি আমি। নিজের কানকেও অবিশ্বাস করব? লসফুল পাইনের ওই জমিটা চাওনি তুমি? চেয়েছি, কিন্তু কেড়ে নিতে চাইনি। ন্যায্য দামে কিনতে চেয়েছি। আর একটু হলে আমাকে বাধ্য করতে তুমি। এখনো কি তাই চাও? জায়গাটা আমার দরকার, তোমার চেয়ে বেশি দরকার। আমার জমিতে ঘাস নেই, অথচ ওটা ব্যবহার করছো না তুমি। আবার বলেছ কাঁটাতারের বেড়া দেবে নিজের সীমানায়। তাহলে আমার এত বড় স্টক কোথায় চড়বে? সেটা আমি জানি, ঝাঁঝিয়ে উঠল মেলিসা। কিন্তু ওই জমির প্রয়োজন হবে না যদি ফ্রি রেঞ্জের সুবিধেটুকু আমি ভবিষ্যতেও পাই। তুমি এমন জেদি, অথচ দুটো বাথানকে একটাতেই রূপান্তরিত করতে পারি আমরা। আমাদের সম্পর্কটা তো ওরকমই। নিরাসক্ত দৃষ্টিতে টেনিসনকে দেখল মেলিসা। এবার নিশ্চয় সবাইকে বলা শুরু করবে। টেনেসি থেকে যখন চলে এলে সম্পর্ক গোপন রাখার কোনো প্রতিশ্রুতি বিনিময় হয়নি আমাদের মধ্যে। এখানে এসে দেখলাম শ্যানের বাবার পরিচয় গোপন করেছ। খারাপ লাগলেও মুখ খুলিনি, কারণ আমি সবসময় সুখী করতে চেয়েছি তোমাকে। কেবল একটি ভুলই করেছি, স্বীকার করছি, ওটা জঘন্য অপরাধ ছিল। ডোনা রাইস, ওই বেল্লিক মেয়েটার নাম আমার সামনে উচ্চারণ করো না। ঝামটে উঠে ফের টেরিসনকে থামিয়ে দিল মেলিসা। অধৈর্য দেখালো বক্সটি মালিককে। নড়েচড়ে শরীরের ভর এক পা থেকে অন্য পায়ে চাপালো। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। বাথানের সীমানায় তারের বেড়া দাও। ওই জায়গারও দরকার নেই আমার। কেবল তোমাকে পেলেই হলো, আর কিছু চাই না। তুমি আমাকে এত অপমান করার পরও তোমার সাথে থাকতে বলছো? তুমি আমার স্ত্রী। প্রবলভাবে মাথা নাড়ল মেলিসা। আমাকে জোর করেছ তুমি। অস্বীকার করার পরও অধিকার চাপিয়ে দিচ্ছ। চালাকি করে তোমার বাথানে নিয়ে গেছো আমাকে। তারপর হাই খোদা, এর আগে আমাকে, আমার ভালোবাসাকে অপমান করেছো তুমি। আর সেদিন আমি নিজেই তা আরো বাড়িয়ে দিলাম। পাগলের মতো তোমাকে চেয়েছি আমি। নিজের উপর ঘৃণা হচ্ছে আমার। টেনিসন অবাক হয়ে দেখল কাঁদছে মেলিসা। মেয়েটির আচমকা উপলব্ধি চমকে দিল ওকে। শ্যানের কি হবে ভেবে দেখেছ? জানাবো ওর বাবা এখানেই আছে। নাম আলফ্রেড টেনিসন। মেলিসার মুখের কথা কেড়ে নিয়ে শেষ করলো টেনিসন। না,
এ পরিচয় ওকে দেব না আমি, দীর্ঘস্বরে ঘোষণা করলো বডম্যান কন্যা। কিন্তু সত্যটি জানার অধিকার আছে ওর। আমার ছেলের ব্যাপারে আমিই সিদ্ধান্ত নেব, তুমি নাও। স্মিথ হাসল টেনিসন আশান্বিত ওষুধে ধরছে। মেলিসাকে তার চেয়ে বেশি আর কে চিনবে? জানে অন্তরঙ্গ কথাবার্তা আর একটু সাহচর্য মেলিসাকে দুর্বল করতে যথেষ্ট। পুরনো ক্ষতের ঘা আর নেই এখন, সেখানে দরকার মমতার প্রলেপ। ও কি তোমার একার ছেলে? এগিয়ে গিয়ে মেলিসার খুব কাছাকাছি দাঁড়ালো, ভেজা নীল চোখের দিকে তাকালো। আমার সামনে একটিবার আনো ওকে, আমি ওর চোখের দিকে তাকাই, তারপর দেখব তোমার একার অধিকার কতটুকু গ্রহণ করে ও। ফ্রেড প্লিজ, অসহায় দেখালো মেলিসাকে। চলে যাও তুমি। শ্যান জেগে গেলে আমার সর্বনাশ হবে। চলে যাও, এই জায়গাটা ছেড়ে দেব আমি, এক শর্তে, কখনো ওর অধিকার চাইবে না। মেলিসার কোমর পেঁচিয়ে ধরল টেনিসন। লিসা, আমি কি ক্ষমা পেতে পারি না? তাকে দেখলো মেলিসা, বোঝার চেষ্টা করছে। এখন তুমি একটা জোচ্চোরে পরিণত হয়েছ, অথচ আগে। কিন্তু লিসা, আমি যাই হই না কেন, তোমাকে ছাড়া যে চলবে না আমার। শ্যানকে আজই নিয়ে যাব আমি, সাথে ওর মাও যাবে। যাব না আমি। আমাদের মধ্যে আর কোনো ডোনা রাইস আসবে না। এরকম প্রতিশ্রুতি কি একবার দাওনি? আরো 10 মিনিট ধরে তর্ক করলো ওরা। তারপর ক্ষুব্ধ মেজাজে পাশের কামরার দিকে এগুলো টেনিসন। জানে ওখানেই শুয়ে আছে ছোট্ট ছেলেটা। দৌড়ে ওর সামনে এসে পথ রোধ করলো মেলিসা। ওর কাছে যেতে পারবে না তুমি। 100 বার যাব, চেঁচালো টেনিসন। সরো। না। পরস্পরের দিকে তাকিয়ে থাকলো ওরা। এরকম করছো কেন লিসা? একটু ভুল করেছি বলে নিকৃষ্ট গেছি? তোমাকে কথা দিয়েছি, কেবল একটা সুযোগ দাও। বুঝতে পারছি তোমার বিশ্বাস হারিয়ে গেছে, শুধু নিজের কথাই ভাবছো তুমি। শ্যান কি কষ্ট পাচ্ছে না? আমি কি পাই না? আমি তো জানি ওই একটা ভুলের কারণে কি হারিয়েছি। অস্বীকার করতে পারবে এখনো আমাকে ভালোবাসো না? নইলে তোমাকে কাছে পেতাম সেদিন। আমাকে সহ্য করতে না পারলে ডিভোর্স দিচ্ছ না কেন? সবাইকে বলে দিলেই হয় আমি তোমার বকে যাওয়া স্বামী, তারপর কারো সাথে ঝুলে পড়লেই হয়। তোমাকে পেলে ধন্য হয়ে যাবে এ তল্লাটের যে কোনো পুরুষ। তোমাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারি না আমি। আবার আমাকে ক্ষমাও করতে পারছো না। টেনিসনের সারা মুখে হাসির দ্যুতি দেখা গেল। মেলিসা বাধা দেওয়ার আগেই ওকে নিজের দিকে টেনে নিল। এই মেয়ে, দ্বিধা করো না আর। শেষবারের মতো বিশ্বাস করো আমাকে। তোমার অবচেতন মন তাই চাইছে, কিন্তু মুখে কেবল না না করছো। নিজেকে সারানোর চেষ্টা করলো মেলিসা, কিন্তু পেরে উঠল না সুঠামদেহী লোকটির সাথে। একসময় আবিষ্কার করলো টেনিসনের বাঁধনে আটকা পড়েছে পুরোপুরি। দেহের সাথে ওকে চেপে ধরেছে সে, এবং মুখটা নেমে আসছে। সাইরঙা চোখ দুটোর দিকে তাকালো মেলিসা। হারানো বিশ্বাস খুঁজে পেল সেখানে। মুহূর্তে সব অতীত ভুলে গেল। আনন্দে জড়িয়ে ধরল টেনিসনের গলা। আমি এ জিনিসটাকেই ভয় পাই ফ্রেড, রুদ্ধস্বরে বলল মেলিসা। তোমার স্পর্শ আমাকে সব ভুলিয়ে দেয়, আর এ দুর্বলতার জন্যই আমাকে ঠকিয়েছ তুমি। যদি আরেকবার ঠকাও, খোদার কসম, নিজেকেই খুন করব আমি। নিশ্চিন্ত থাকো মিসেস টেনিসন, হেসে বলল টেনিসন। উজ্জ্বল হয়ে উঠেছে সারা মুখ। আবারও শিক্ষা হয়েছে, আর ভুল করছি না। মেলিসা বডম্যানের মতো মেয়ের স্বামীরা জীবনে ওরকম ভুল একবারই করে। সমাপ্ত।